স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় পাটকল। আর এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ন্যাশনাল জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল আলম বাবুল। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি পাটকল নিয়ে একটি প্রতিবেদন। খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হয়ে বেকার হয়ে পড়ে প্রায় 20,000 শ্রমিক। বাধ্য হয়ে বিকল্প কাজ খুঁজতে হয়েছে দক্ষ পাট শ্রমিকদের। কেউ রিক্সা, কেউ ঠেলাগাড়ি চালিয়ে মানবেতর জীবন কাটিয়েছে। পরের বাড়ি কিষান দিছি, মসজিদ ইমামতি করছি, রাস্তা খালে মাটি কাজ করছি, বহুত কষ্ট করছি। তবে মিলগুলো চালু হওয়ায় শ্রমিকরা আবার ফিরতে শুরু করেছে নিজেদের কাজে। এই অঞ্চলের শ্রমিকরা এখন খুব ভালোভাবে আছে এবং খুব সুন্দরভাবে শ্রমিকরা আছে। এখন তো আবার উৎফুল্ল আসছে, সেই সাবেক দিন ফিরে আসছে। খালিশপুর জুট মিল উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী বন্ধ দৌলতপুর জুট মিল চালু করারও ঘোষণা দেন। এতে এলাকার অনেক লোকের কাজের সুযোগ মিলছে। 2000 লোক সরাসরি চাকরি করতে পারবে এবং এর সঙ্গে আরও 4 করে যদি যোগ করি তাহলে 4 দুগুণে 8000 লোকের একটি কর্মসংস্থানের সুযোগ এখানে হয়ে গেল। পাশাপাশি দোকানদার, ব্যবসায়ী, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাই না, দিনমজুর, কুলি সকলেই এখানে কাজ করে আপনাদের জীবিকা এবং জীবন নির্বাহ করতে পারবে। শুধু জুট মিলই নয়, খুলনায় আধুনিকায়ন হচ্ছে হার্ডবোর্ড মিল। পূর্ণাঙ্গ চালুর প্রক্রিয়ায় আছে দাদা ম্যাচ ফ্যাক্টরি এবং নির্মিত হচ্ছে টেক্সটাইল পল্লী। এসব কারখানা পুরো চালু হলে খুলনা শিল্পাঞ্চল ফিরে পাবে তার হারানো গৌরব। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। আমরা রিপোর্টে দেখলাম যে নতুন করে খুলেছেন এই সব বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো। এখন আপনি একজন বেসরকারি খাতের উদ্যোক্তা, আপনার মতে এই মুহূর্তে সরকার সামনে চ্যালেঞ্জ কি পাটকল চালু রাখার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল কলাকুশলী বৃন্দকে। আমি বিজিএম এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের পাটকল সম্বন্ধে কথা বলতে গেলে আসলে আমাদের অনেক কথাই বলার আছে, কারণ আমরা মনে করি যে এই পাটকল হচ্ছে এই দেশের অর্থনীতিতে এখনো পর্যন্ত আমরা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আরও অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ আছে, কিন্তু আমরা বিভিন্ন সময় নানা কারণে হয়তো সেটা সম্ভব হয়ে উঠছে না। এই মুহূর্তে প্রতিবন্ধকতা বলতে আমরা যেটা মনে করি যে পাটকল, এখানে আপনি জানেন যে সরকারের অধীনে যে পাটকলগুলো আছে আন্ডার বিজেএমসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, এবং প্রাইভেট সেক্টরে যে পাটকলগুলো আছে যেগুলো বিশেষ করে কনভেনশনাল মিল যেগুলা আপনার বিজেএমএ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, এই জুট মিলস অ্যাসোসিয়েশনের অধীনে যে পাটকলগুলো আছে, আমরা অনেকগুলো মিল এখনো আমাদের বন্ধ আছে প্রাইভেট সেক্টরে। এই বন্ধ থাকার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তাদের ফিনান্সিয়াল প্রবলেম। দ্বিতীয়, কিছু মিল এখনো ফুল সুইংয়ে আমরা চালু করতে পারছি না। কিছু মিল আছে আমাদের ফুল প্রোডাকশনে। এর প্রতিবন্ধকতার মধ্যে প্রথম হচ্ছে যে যেমন প্রতি বছরই আমাদের এই পাটের মৌসুমে যখন রজুট আমাদের ঠিক মার্কেটে আসা শুরু হয়, সেই সময় থেকে আগে থেকেই আমরা উদ্যোক্তা যারা আছি, পাটকল মালিকরা, আমরা যে ব্যাংকের সাথে কাজ করে আসতেছি, আমরা চেষ্টা করি যে আমাদের যাতে যথাসময়ে আমাদের যে সিসি লিমিট বা আমাদের যে পাট কেনার জন্য যে টাকাটা দেওয়া হয়, এটা যেন আমাদের যথাসময়ে দেওয়া হয়। দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই আমাদের এই লিমিটটা পেতে আমাদের বিলম্ব হয়ে যায়। এই বিলম্ব হওয়ার কারণে আমরা ঠিক ভরা মৌসুমে আমরা পাটটা কিনতে পারি না। পাটটা যখন মধ্যস্বত্বভোগী ফরিয়া বা ওই স্টকিস্টের হাতে চলে যায়, এরপরে এই পাটটাই আমাদের দেখা গেছে মন প্রতি 100-150, ক্ষেত্র বিশেষে 200 টাকা 300 টাকা বেশি দিয়ে কিনতে হয়। তো যথাসময়ে যদি আমাদেরকে টাকাটা ছাড় করা হয় ব্যাংক থেকে, এটা আমাদের জন্য একটা বিরাট উপকার আসে। আর দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে যে এখানে সরকার পাট সেক্টরকে আমরা মনে করি যে এক দৃষ্টিতে একরকম ভাবে দেখা উচিত পাট সেক্টরকে, কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে সরকারি মিল আর বেসরকারি মিলে কিছুটা বৈষম্য আমরা লক্ষ্য করি। এই বৈষম্যের মধ্যে আমরা
এই বেসরকারি পাটকলগুলো আপনি জানেন যে 1972 সালে স্বাধীনতার পর সমস্ত হেভি ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজড করা হয়, কিন্তু পরবর্তীতে যখন 82-83 সালের দিকে যখন আবার উদ্যোগ নেওয়া হলো এগুলো বেসরকারি করাদের হাতে ফেরত দেওয়া, সেই সময় ওই ন্যাশনালাইজড পিরিয়ডের কিছু লাইবিলিটিস এগুলো সহ আমাদেরকে গ্রহণ করতে হয়েছে। এই লাইবিলিটিসটা আমাদের জন্য একটা বোঝা হয়ে আছে দীর্ঘদিন, এবং এই বোঝার কারণে বহু মিলগুলো এই লাইবিলিটিসটা টানতে যেই আপনার দেখা যাচ্ছে যে ব্যাংকের সেই ইন্টারেস্ট দিতে যে আমাদের মিল আমরা ঠিক চালাতে পারছি। ধন্যবাদ জনাব সাইদুল আলম, আপনার কাছে ফিরে আসবো। আমরা এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছি খুলনায়, সেখানে রাষ্ট্রীয় পাটকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব সোহরাব হোসেন আছেন। আমরা পৌঁছে তার সাথে কথা। জনাব সোহরাব, খুলনাতে যেসব মিল পাটকল বন্ধ ছিল সেগুলো নতুন করে চালু হয়েছে, সেই পাটকলগুলো এখন কেমনভাবে চলছে? যে এই বর্তমান সরকারের ক্ষমতা আসার পরে খালিশপুরে একটি পাটকল পিবুস জুট মিল বন্ধ করে দিয়েছিল, তো সেই মিলটি বর্তমান সরকার চালু করেছে। তো এখানে এই মিলে বিজিএমসির নিয়ন্ত্রণে মিলটি চলে সত্ত্বেও আসলে এখানকার যে শ্রমিকরা আছে এদের এই যে সামনে ঈদ আছে এবং গত বছর যে ঈদ ছিল, ঈদের সময় তাদের ঈদ বোনাস উৎসব বোনাস তাদেরকে দেওয়া হয়নি, এবং আপনার সেখানে যে শ্রমিকরা যারা কর্মরত অবস্থা আছে তাদেরকে ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্নভাবে মাল পাটজাত পণ্যগুলো বিদেশে রপ্তানি না হওয়ার কারণে অনেক পণ্য ইতিমধ্যে মিলে আপনার স্টক অবস্থা আছে, এবং শ্রমিকদের যদি এখানকার যে শ্রমিকরা কর্মরত অবস্থা আছে তারা যদি তাদেরকে স্থায়ী করা হচ্ছে না বিধায় আপনার অভিজ্ঞ শ্রমিক না থাকার কারণে এবং ব্যবস্থাপনা যারা আছেন তারাও অনভিজ্ঞ ব্যবস্থাপনার কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেই উৎপাদন আমরা দিতে পারছি না, এবং শ্রমিকরা স্থায়ী না করা পর্যন্ত শ্রমিকদের যে বিজিএমসি রাষ্ট্রীয় পাটকলে যে স্যালারি আছে মজুরি কমিশনের মধ্য দিয়ে যে স্যালারিটা হয় সেই স্যালারি এদেরকে দেওয়া হচ্ছে না, এরা মজুরি কমিশনের আওতার বাইরে আছে বিধায় এটা অসন্তোষ দেখা দিচ্ছে এই পাটকল এই বন্ধ নতুন করে চালু হওয়া মিলগুলোয়। ধন্যবাদ জনাব সোহরাব, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব সোহরাবের সাথে কথা বলছিলাম, উনি বেশ কিছু সমস্যার কথা বললেন। প্রথম একটা সমস্যা যেটা বললেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও গতি আনা দরকার। তো এই বিষয়ে আপনারা যারা বেসরকারি খাতে কাজ করছেন, এইখানে ব্যবস্থাপনা বা উন্নয়ন অথবা মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ করছেন? উনি কয়েকটা কথা বলেছে, সঠিকই বলেছে, যথাযথ। ব্যবস্থাপনাটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রপার ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠানই ঠিকমতো চালানো যায় না। এখানে জুট সেক্টরে আমাদের দুর্ভাগ্যজনকভাবে এখানে একটা ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের ক্রাইসিস এখানে একটা সৃষ্টি হয়েছে। এটা বিশেষ করে সরকারি মিলের ক্ষেত্রে বেশি রকম সংকটটা হয়েছে। এর কারণটা হচ্ছে মাঝখানে বিগত সময়গুলোতে হঠাৎ জুট সেক্টরের উপরে এত অবহেলা করা হচ্ছিল যে পারলে মনে হয় যেন এই দেশ থেকে জুট সেক্টরটা পুরোপুরি বন্ধ করে দিতে পারলেই ভালো হয়, এমন একটা অবস্থায় যখন এটা প্রায় ধ্বংসের মুখে, তখন নতুন করে যে আপনার এই এর আগে যখন এই জুটকে যখন গোল্ডেন ফাইবার বলা হতো, যখন এই জুটই উপরে একমাত্র নির্ভর ছিল এই এক্সপোর্ট আর্নিং এই দেশের, তখন এই দেশে আপনার এই প্রতি বছরই নতুন নতুন আপনার এই লোক এখানে ট্রেনিং দেওয়া হতো, অফিসার নিয়োগ করা হতো, তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে স্কিল করা হতো, কিন্তু এটা বন্ধ হয়ে গেছিল। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই একটা গ্যাপের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ জনাব বাবুল, আমরা ফিরে আসবো। আমরা এই মুহূর্তে কথা বলবো নারায়ণগঞ্জে। আমাদের সাথে নারায়ণগঞ্জে ফোনে যোগ দিচ্ছেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নাজমুল হক। জনাব হক, বেসরকারি খাতে পাটকলগুলো কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে আপনি মনে করছেন? চ্যালেঞ্জের আমরা মুখে মনে করছি এই জন্যে কারণ আমরা প্রথম থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত। 1983 সালে যখন মিলগুলি ফিরে পেলাম আমরা, তখন কিন্তু আমরা একটা বোঝা নিয়ে যাত্রা শুরু করলাম। যাত্রাটা আজ অব্দি কিন্তু যাত্রাটা শেষ হয়নি। আমাদের আপনি জানেন আমাদের যারা ব্যক্তি মালিক মিল আছে এদের প্রায় 109 কোটি টাকা আমাদের
একটা ঋণ ছিল যেটা বিজেএমসির আমলে করা হয়েছিল, কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার বিজেএমসি কে গভর্নমেন্ট 3200 কোটি টাকা রিশিউল করে দিয়েছে, 5 বছর মনিটরিং দিয়েছে, 5% ইন্টারেস্টে 20 বছরের রিপেমেন্ট, প্লাস 1000 কোটি টাকা ইন্টারেস্ট মৌকুব করেছে। এখন যদি এইভাবে যদি একই সেক্টরে যদি বৈষম্য না আনা হয়, তা আমাদের তো এখানকার কোনো সার্ভাইভালের কোনো পসিবিলিটি নাই। এই জন্য আমি আপনাদের টিভির মাধ্যমে সরকার মহোদয়কে এটাই অনুরোধ করব যে আমাদেরকে অন্তত বাঁচতে দেন, বাঁচার আপনার একটা পথ করে দেন যে আমরা যাতে বাঁচতে পারি। আমরা কিন্তু এই প্রতিকূল অবস্থায় কিন্তু নিয়ে আমরা কিন্তু বাঁচার চেষ্টা করতে হবে। আপনি জানেন প্রাইভেট জুট কিন্তু আস্তে আস্তে এক্সপ্যানশন করছে, আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, কিন্তু এখানটা কিন্তু গভর্নমেন্টের সাবসিডি ছাড়া আর কোনো সহযোগিতা নাই এখানটায়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত গভর্নমেন্ট মিলগুলোকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, প্রাইভেট জুট মিলগুলোকে যেমন একই সুযোগ সুবিধা দেওয়া হয়। ধন্যবাদ জনাব হক। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে গেল অর্থ বছরে ইপিবির তথ্য মতে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি অনেক কমে গেছে। এর কারণ হিসেবে মধ্যপ্রাচ্য অস্থিরতাকে বলছেন অনেকে। রপ্তানি বাড়াতে অন্য জায়গায় বাজার কতটুকু প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি লিবিয়া, সিরিয়া, তারপর অন্য যেগুলো আরব দেশের জন্য এটা ক্রাইসিস আসতেছে, কিন্তু এটা একটু ধাক্কা পেয়েছে, কিন্তু ধাক্কাটা সামালতে আমাদের উঠতে একটু সময় লাগবে। আশা করি এই বছর শেষে কিংবা আগামী বছরের শুরুতে পাটের আবার পুরানো মার্কেট আবার ফিরে আসবে। ধন্যবাদ জনাব হক। কথা বলছিলাম জনাব হকের সাথে। উনি বলছিলেন যে পাটের বাজারজাতের ক্ষেত্রে অন্য নতুন বাজারের কথা উনি বলছিলেন। আপনি আপনার প্রতিষ্ঠান থেকে আপনার রপ্তানিও করে থাকেন, তো সাধারণত আপনারা যে রপ্তানি করছেন এক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের কোন কোন পণ্যের, জুটের কোন কোন প্রোডাক্টের বেশি চাহিদা আছে? আমাদের রপ্তানি মার্কেট আপনি জানেন যে পাট ও পাটজাত দ্রব্য প্রায় 85% আমাদের রপ্তানি হয়ে থাকে, 15% আমাদের লোকাল কনজাম্পশন হয়ে থাকে। এই 85% যে প্রোডাক্টস আমাদের রপ্তানি হয়, অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে এই প্রজেক্টটা এক্সপোর্ট ওরিয়েন্টেড। তো এক্সপোর্ট মার্কেটটার দিকে আমাদের বিশেষ নজর দিতে হওয়া উচিত। এটা এর মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা গভর্নমেন্টকে দেখা উচিত আমি মনে করি, কারণ গভর্নমেন্ট ইচ্ছা করলেই কোনো দেশ। আমাদেরকে ছোট্ট বিরতি যাচ্ছে, আমরা এই জায়গাটা ফিরে আসবো সরকার কি করা উচিত তার আগে আমরা একটা বিরতি যাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে ফোনে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বা বিজিএমএমসির সাবেক মহাব্যবস্থাপক এটিএম নুরুল আলম। কথা বলছি তার সাথে। জনাব আলম, সরকারি ব্যবস্থাপনায় পাটকলগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, এর কারণ কি বলে আপনি মনে করছেন? লোকসানের নানাবিধ কারণ আছে। অতিমাত্রায় মাথাবাড়ি প্রশাসন, অতিমাত্রায় নিয়ন্ত্রণ, তাছাড়া বাজার সংকোচন। পাটের যে পাটজাত দ্রব্য সঠিক সময়ে বাজারজাত করা সম্ভব হয় না, সরকারি নানা নিয়ন্ত্রণ থাকে, সময় মতো কাঁচা পাট সংগ্রহ করা সম্ভব হয় না। এটা প্রাইভেট সেক্টরে যেভাবে তড়িৎভাবে সিদ্ধান্ত দেওয়া যায়, এটা পাট জুট মিলস কর্পোরেশন বা সরকারি পাট কল যারা ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ফলে নানাবিধ কারণে পাট শিল্প যে সমস্ত পাট শিল্প সরকারি ব্যবস্থাপনায় আছে, সমস্ত মিল কারখানা লোকসানের সম্মুখীন হয়। ধন্যবাদ নুরুল আলম। আমরা আপনার সাথে কথা বলছিলাম নুরুল আলম সাহেবের সাথে। উনি বলছিলেন যে মূলত মাথাভারী প্রশাসন বা বাজার সংকোচন হয়ে আসছে, এসব কারণে সরকারি ব্যবস্থাপনায় যে পাটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি এ পর্যায়ে কথা বলতে চাচ্ছি জনাব সোহরাবের সাথে যে
জনাব সোহরাব, আপনি বলছিলেন যে প্রশাসনের অদক্ষতার কথা বলছেন, ব্যবস্থাপনার কথা বলছেন। শ্রমিকদের, আপনি শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেই হিসাবে এখানে মালিক এবং শ্রমিক উভয় পক্ষে সুসম্পর্ক প্রয়োজন একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে টিকে থাকার জন্য, চলবার জন্য। এক্ষেত্রে আপনার শ্রমিকরা কি ভূমিকা পালন করছেন? জি, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যারা প্রতিনিধি থাকে তারা উভয়ের সঙ্গে জড়িত এবং সহায়ক শক্তি। শ্রমিক প্রতিনিধি যারা থাকবে শ্রমিকদের পক্ষ থেকে, এরা মিল কর্তৃপক্ষের যারা ব্যবস্থাপনা দায়িত্বে থাকে তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশেই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে, তাদের লক্ষ্য। আসলে বর্তমানে মিলে আপনার প্রত্যেকটা মিলে আমরা দেখেছি যে বিজিএমসিতে যে কটা মিল আছে তার মধ্যে অনেক কর্মকর্তা অনভিজ্ঞ এবং যে অনেক পদে, যেমন মহাব্যবস্থাপকের দায়িত্বে যারা আছেন, মহাব্যবস্থাপক বলতে বিজিএমসিতে নাই বললেই চলে, একজন ম্যানেজার দিয়ে একটা পরিকল্পনার দায়িত্ব দিয়ে মিল চালানো হচ্ছে, যে কারণে সে মিলের আপ টু বটম পর্যন্ত সে অনেক কিছু জানে না, তার অনেক অনভিজ্ঞতার কারণে এগুলো হচ্ছে। আর বিশেষ করে মজুরি কমিশন বাস্তবায়ন করার পরে আমরা শ্রমিকদের 57 থেকে আপনার 67, 68, 79% আপনার মজুরি বৃদ্ধি পেয়েছে। তো এখানে প্রত্যেকটা মিলেই 40 কোটি 50 কোটি টাকা আপনার প্রায় মাসে বেশি লাগে। তো এই যে টাকা বৃদ্ধি পেয়েছে, এই সমপরিমাণ যদি আমরা উৎপাদন দিতে না পারি তাহলে মিলতে লসে আস্তে আস্তে লোকসান খাতে পরিণত হবে, আমরা এটা মনে করি। এই জন্য এই লোকসানটা ঠেকাতে হলে সঠিক সময় পাটের মৌসুমে আমাদের পাট ক্রয় করতে হবে এবং বিদেশে আন্তর্জাতিক বাজারে পাটের পণ্য দ্রব্যের দাম কমার কারণে, এর দাম কম হওয়ার কারণও আছে। আপনারা জানেন মধ্যপ্রদেশে বিভিন্ন অসন্তোষ দেখা দিয়েছে, আপনার সিরিয়া, সেখানে সরকারিভাবেই এদেশে যুদ্ধ চলছে, আপনার সুদানে অবস্থা খারাপ, জাপানে সুনামি হয়েছে, যে কোনো কারণেই আপনার ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। সোহরাব সাহেব বলছিলেন যে উনি বাজারজাতকরণের কথা বলছিলেন, আন্তর্জাতিক বাজার বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। আন্তর্জাতিক বাজার এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা পালন করেন? আপনারা কি সেই ট্র্যাডিশনাল ওয়েতে যোগাযোগ করেন বায়ারদের সাথে, নাকি নতুন কোনো উদ্ভাবনী চিন্তা করছেন যে আপনারা কোনো মেলার আয়োজন করছেন কিনা বা সরাসরি কথা বলছেন কিনা? আমরা আসলে পাটজাত দ্রব্য আমাদের বহির্বিশ্বে মার্কেটিং করার জন্য আমাদের কোনো মেলার প্রয়োজন হয় না, আমাদের এর জন্য কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয় না। আমরা মার্কেটিংটা যেভাবে করে থাকি যে আমরা ফরেন বায়ারের সাথে যখন আমাদের সাথে যোগাযোগটা হয়, আমরা প্রয়োজনে আমরা বিভিন্ন দেশে আমরা বায়ারের সাথে পার্সোনাল কন্ট্যাক্টে আমরা যাচ্ছি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে, কথা বলতে। বায়াররা রেগুলার আমাদের এখানে ভিজিট করতেছে। আমাদের এই সেক্টরের জন্য আমি বলবো যে গর্বের বিষয় হচ্ছে যে বায়াররা নিজেরা যোগাযোগ করে আমাদের দেশে আসে। আমাদের কোনো মেলায় যে আমাদের পণ্যকে প্রদর্শন করতে হয়, কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে না? প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছি আমরা এখন। ইন্ডিয়ার কাছে আমরা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছি, যেটা বিগত দিনে কখনোই ছিল না। অথচ আমাদের এই সরকারের কিছু, আমি বলবো যে পলিসিগত দুর্বলতার জন্য, সেই দুর্বলতাটা হচ্ছে যে আমাদের জুট সেক্টরকে গভর্নমেন্টকে সবসময় মনে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে। আপনি যেটা বলছেন সরকারি এবং বেসরকারি সেক্টরকে একসাথে গুরুত্ব দিতে হবে, একসাথে এক দৃষ্টিতে দেখতে হবে, আর এখানে ওভারঅল পাটকলের অবস্থা উন্নতি হবে এবং এই সেক্টরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর মনে করতে হবে। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষেপে সবশেষে একটা কথা শুধু বলে যাই যে গভর্নমেন্ট জুট সেক্টরকে বাঁচানোর জন্য সর্বশেষ একটা করছে, যেটা ওই যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, এটাকে বাস্তবায়ন করতে পারলে এই সেক্টর এখন সবচেয়ে ভালো অবস্থা শেষ করতে হচ্ছে। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সাথেই থাকুন।